আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনাকালীন পরিস্থিতিতে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে ঘরে আসো, সুস্থ আছো এবং লেখাপড়ার মধ্যে আছো। আজকে তোমাদেরকে এই অনলাইন ক্লাস থেকে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। এর পূর্বে আমরা তোমাদের দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে যে পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় সংবিধান বিষয়ে আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা সংবিধানের শ্রেণী বিভাগ এবং এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কথা বলব। আমাদের প্রথমেই সংবিধানের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা যে বিষয়টা জানব সেটা হলো কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে সংবিধান। আমার পিছনে একটি সংবিধানের একটি চার্ট তোমরা লক্ষ্য করতে পারছো। এখানে দেখো, সংবিধানকে প্রথমে দুইটি বিভাগে বিভক্ত করা যায়। একটি হলো লেখার ভিত্তিতে সংবিধানের শ্রেণীকরণ, আরেকটি হলো সংশোধনের ভিত্তিতে। লেখার ভিত্তিতে সংবিধানকে দুইটা শ্রেণীতে বিভক্ত করা যায়। একটি হলো লিখিত সংবিধান, অপরটি হলো অলিখিত সংবিধান। লিখিত সংবিধানটা হলো যেই সংবিধানে অধিকাংশ বিষয় লিখিত অবস্থায় থাকে তাকে বলা হয় লিখিত সংবিধান। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানটা হলো লিখিত সংবিধান। এরপর আমরা দেখব অলিখিত সংবিধান। এখানে এই অলিখিত সংবিধানে অধিকাংশ বিষয় কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না। প্রথা ভিত্তিক চিরাচরিত নিয়ম ও আচার অনুষ্ঠানের মাধ্যমে যেই সংবিধান গড়ে ওঠে তাকে বলা হয় অলিখিত সংবিধান। যেমন ব্রিটেনের সংবিধানটা হলো অলিখিত সংবিধান। এখানে ব্রিটেনের চিরাচরিত নিয়ম এবং আচার অনুষ্ঠানের ভিত্তিতে ব্রিটেনের সংবিধান প্রণীত হয়েছে। এরপরে আমরা তারপর সংশোধনের ভিত্তিতে সংবিধানের শ্রেণীকরণ। সংশোধনের ভিত্তিতে সংবিধানকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হলো সুপরিবর্তনীয় সংবিধান, আরেকটি হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান বলতে যেই সংবিধানের বিষয়গুলো বা নিয়মগুলো বা আইনগুলো সহজেই পরিবর্তন করা যায় বা সংশোধন করা যায় তাকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আইনসভা এর যে কোনো আইন বা আইনের অংশ সহজেই পরিবর্তন বা সংশোধন করতে পারে। এটি হলো সুপরিবর্তনীয় সংবিধান। যেমন ব্রিটিশ সংবিধানটি হলো সুপরিবর্তনীয় সংবিধান। এর যে কোনো এই সংবিধানের যে কোনো আইন বা আইনের যে কোনো অংশ বা ধারা সহজেই পরিবর্তন করা যায়। এরপরে আছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধানে কোনো ধারা সহজে পরিবর্তন করা যায় না।
সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে হলে জটিল কোনো পদ্ধতির প্রয়োজন পড়ে। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় এই সংবিধান পরিবর্তন বা সংশোধন করা যায় না। প্রয়োজন পড়ে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। এই সংবিধান প্রণয়ন বা সংবিধান সংশোধন করতে বা পরিবর্তন করতে হলে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বা সম্মেলন বা ভোটাভুটির প্রয়োজন পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান। এখন আমরা লিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলব। লিখিত সংবিধানের এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, চারটি বৈশিষ্ট্য আমরা এখানে উল্লেখ করেছি। একটি হলো সুস্পষ্টতা। সুস্পষ্টতা হলো যে লিখিত সংবিধানের অধিকাংশ ধারা লিখিত থাকে। লিখিত সংবিধানের অধিকাংশ ধারা লিখিত থাকে বিধায় এই সংবিধানটি সহজেই সকলের কাছে বোধগম্য হয়। এ কারণে এটি সুস্পষ্ট এবং সংশোধন পদ্ধতির উল্লেখ থাকায় খুব সহজেই এটি পরিবর্তন ও সংশোধন করা যায় না। যেহেতু এই লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় লিখিত থাকে, তাই সংশোধন পদ্ধতিও উল্লেখ থাকে। আর যেহেতু সংশোধন পদ্ধতির উল্লেখ থাকে, তাই এই সংবিধানের কোনো ধারা সহজেই পরিবর্তন বা সংশোধন করা যায় না। পরিবর্তনশীল সমাজের সাথে এই সংবিধান খাপ খাইয়ে চলতে পারে না। প্রয়োজনের সময় এই সংবিধানটি সমাজের সাথে খাপ খাইয়ে চলতে পারে না। যেহেতু সমাজ পরিবর্তনশীল, তাই এই পরিবর্তিত পরিস্থিতির সাথে লিখিত সংবিধান খাপ খাইয়ে চলতে পারে না। সে কারণে এটি মাঝে মাঝে এটি সংশোধনের জন্য জনগণ বিপ্লব করতে বাধ্য হয়। এরপরে আছে স্থিতিশীলতা। যেহেতু এই সংবিধান লিখিত সংবিধান সেটি পরিবর্তনের বিষয় বা পরিবর্তন করতে গেলে কি পদ্ধতিতে করতে হবে সেই পদ্ধতির উল্লেখ থাকে। সে কারণে এটি স্থিতিশীল থাকতে পারে। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপযোগী। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপযোগী এটি একটি ব্যবস্থা। যেমন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গ ও প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন করে দেওয়া হয়। এই যুক্তরাষ্ট্রীয় লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রের মধ্যে অঙ্গ এবং প্রদেশের মধ্যে যে ক্ষমতার বন্টনটা, সেই বন্টনটা এই ব্যবস্থার কারণেই করে দেওয়া সম্ভব হয়। এরপরে আছে জনগণ ও শাসকের মধ্যে সম্পর্ক। শাসক কি ক্ষমতা আছে, শাসকের ক্ষমতা এবং জনগণের অধিকার এটি সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। বিধায় জনগণ ও শাসকের মধ্যে সম্পর্ক অবনতি বা জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং তাদেরকে কেউ ঠকাতে পারে না বা তাদের অধিকারকে কেউ হরণ করতে পারে না। এবার আমরা দেখি অলিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলো। অলিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটি প্রগতির সহায়ক।
কারণ সমাজ সর্বদা প্রগতির দিকে ধাবিত হয়, আর অলিখিত সংবিধান সমাজের প্রগতির সাথে তাল মিলিয়ে চলতে পারে। অলিখিত সংবিধান প্রগতির সাথে সমাজের সাথে সমাজ প্রগতির সাথে তাল মিলিয়ে চলতে পারে। যে কোনো পরিস্থিতির সাথে তাল মিলিয়ে সহজেই খাপ খাওয়াতে পারে বা চলতে পারে, তাই এটি প্রগতির সহায়ক। এটি হলো প্রগতির সহায়ক, অলিখিত সংবিধান প্রগতির সহায়ক। এরপরে জরুরি প্রয়োজনে অলিখিত সংবিধান সহায়ক হয়ে থাকে। যেহেতু অলিখিত সংবিধান সহজে পরিবর্তন করা যায়, তাই জরুরি প্রয়োজনে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এরপরে আছে বিপ্লবের সম্ভাবনা কম থাকে। যেহেতু অলিখিত সংবিধান জনমতের ভিত্তিতে প্রণীত হয়ে থাকে, তাই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই সংবিধানে, অলিখিত সংবিধানে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়াতে এই সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে গেলে এখানে বিপ্লবের সম্ভাবনা কম হয়। এবার আমরা উত্তম সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা কথা বলব। উত্তম সংবিধান সুস্পষ্ট হয়ে থাকে। তারপরে আছে এটি হলো সংক্ষিপ্ত। উত্তম সংবিধান সংক্ষিপ্ত প্রকৃতির হয়ে থাকে। রাষ্ট্র পরিচালনার উল্লেখযোগ্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এই সংবিধানে উল্লেখ করা থাকে, তাই এটি সংক্ষিপ্ত প্রকৃতির। কোনো অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো বিষয় এই সংবিধানে উল্লেখ থাকে না। এরপরে আছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার উত্তম সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য, এটি মৌলিক অধিকার। নাগরিকের মৌলিক অধিকার উত্তম সংবিধানে উল্লেখ থাকে। মৌলিক যে অধিকারগুলো সেগুলো এই সংবিধানে উল্লেখ করা থাকে, ফলে জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন হয়। এরপরে আছে জনমতের প্রতিফলন। জনমতের প্রতিফলন উত্তম সংবিধান জনমতের ভিত্তিতেই এটি প্রণীত হয়ে থাকে। জনগণ যেরকম প্রত্যাশা করে, উত্তম সংবিধান সেই প্রত্যাশা পূরণের জন্যই প্রণীত হয়ে থাকে। ফলে এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে উত্তম সংবিধানে। এরপরে আছে সুষম প্রকৃতি। এই সংবিধানটা হয় সুষম প্রকৃতি। উত্তম সংবিধান সুষম প্রকৃতি, অর্থাৎ এটি সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়, এই দুইয়ের মাঝামাঝি একটি অবস্থায় থাকে। সে কারণে এটি সুষম প্রকৃতি। এরপরে সংশোধন পদ্ধতি। সুপরিবর্তনীয় সংবিধান সংশোধন পদ্ধতি উত্তম সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য। এটি সংবিধানের কোনো অংশ কিভাবে পরিবর্তন হবে বা কিভাবে পরিবর্তন করা হবে সে বিষয়টি এটি উল্লেখ থাকে। সে কারণে এটি উত্তম সংবিধান। রাষ্ট্র পরিচালনার মূলনীতি উত্তম সংবিধানের আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ উত্তম সংবিধানে উল্লেখ থাকে। যেমন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো 4টি। একটি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই 4টি বিষয় এই সংবিধানে উল্লেখ করা আছে, আমাদের সংবিধানে।
এরপরে আছে জনকল্যাণকামী। এই সংবিধানটা জনগণের কল্যাণকর হয় কিনা, কল্যাণকামী কিনা সেই বিষয়টি, এটি অবশ্যই জনকল্যাণকামী উত্তম সংবিধান। কারণ দার্শনিক রসুল বলেছেন যে আইনে মানুষের কল্যাণ নেই তা উত্তম সংবিধান হতে পারে না। অতএব উত্তম সংবিধান হতে হবে জনকল্যাণকামী। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি কোনো সংবিধানে আমরা দেখি তাহলে সেই সংবিধানকে বলতে পারবো উত্তম সংবিধান। আজকে আমরা সংবিধানের শ্রেণী বিভাগ নিয়ে যতটুকু আলোচনা শুনলাম, আশা করি তোমরা সকলেই মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছ এবং তোমাদের বইয়ে পঞ্চম অধ্যায়ের এই বিষয়টা উল্লেখ করা আছে। তোমরা বাসায় নিয়মিত এগুলো চর্চার মধ্যে রাখবে, তাহলে আশা করি তোমাদের মনে থাকবে এবং বাসায় থেকে লেখাপড়ার মধ্যে থাকো। সকলেই সুস্থ থাকো এবং আগামী ক্লাস পর্যন্ত আমি সেটাই প্রত্যাশা করি তোমাদের কাছে। সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।